যেতে হয়, আপনার ধোঁয়াশার চাদর জনসমক্ষে পড়তে হয় বা উন্মোচন করতে হয়, সেরকম একটা বিষয় হতে পারে। হু নোজ? আমি সেজন্যই বলছি শৃগালের মতো ধূর্ত এবং সিংহের মতো সাহসী। 15ই অগস্টের পরে পাবলিক স্টেটমেন্ট দিয়ে বলেছিলেন যে আমরা বাকশাল করে ভুল করেছিলাম। এটাতে তার আপনার কলিন্য গেছে, এটা তো কেউ বলতে পারবেন। অনেকে প্রশংসাও করেছে। রাজনীতিতে ভুল হতেই পারে। পররাষ্ট্র সচিব, তিনি সেই সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে উপদেষ্টা হয়েছিলেন। তিনি দি কেয়ারটেকার নামে একটি গ্রন্থ রচনা করেছেন, সেখানেও কিন্তু বিশদ বর্ণনা আছে। তো সেই প্রথম অন্তর্বর্তী সরকারের সঙ্গে কোয়ালিটেটিভ ডিফারেন্স ইতিমধ্যে তৈরি হয়ে গেছে দ্বিতীয় অন্তর্বর্তী সরকারে। এই যে একটা ভয়েস সংস্কৃতি গড়ে তোলা হয়েছে আপনার এই ইন্টারিম দ্বিতীয় গভর্নমেন্টের সময়, যে আপনি কিছু বললে, কোনো কথা বলার চেষ্টা করলে মব কালচার দ্বারা আপনাকে শায়েস্তা করা, অর্থাৎ আপনার পারলে জামা কাপড় খুলে ফেলা হবে, এরকম একটি অবস্থা। তো সবারই তো মান সম্মান ইজ্জতের ভয় আছে, আর কে আপনার টার্গেটেড হতে চায় এই ধরনের মব বাহিনীর সামনে। ফলে আপনার সবাই মুখ বুজে থাকেন এবং আপনার গা বাঁচিয়ে চলেন, এরকম একটি অবস্থা তৈরি হয়েছে। শুধুমাত্র একমাত্র অকুত ভয় চিত্তে কথা বলেন আমাদের প্রখ্যাত ফ্রেঞ্চ ঘরানার সাংবাদিক শফিক মহোদয়, কারণ তার পায়ের নিচে ভিত্তি খুব শক্ত এবং তিনি মাননীয় প্রধান উপদেষ্টার স্পোক্সম্যান, সুতরাং তাকে পায় কি নির্ভয়ে নিঃশঙ্ক চিত্তে তিনি বরাবর কথা বলা রপ্ত করেছেন, বিশেষ করে এই দায়িত্ব গ্রহণ করার পর। খলিলুর রহমান শুধু করিডোরের বিষয়ে বলেছেন যে এরকম কোনো সিদ্ধান্ত হয়নি, কিন্তু আমরা এর আগে তো দেখেছি যে উনি, যেটা আপনিও মেনশন করেছেন, যে যে যাই বলুক, কেউ রাজি থাকুক না থাকুক, মানে এটা করতেই হবে এরকম। এবং তার যে বক্তব্য, তার সঙ্গে শফিক মহোদয়ের বক্তব্যের অনেক মিল খুঁজে পাওয়া যায়। স্পিরিটটা অনেকটা একই রকম, কাম হোয়াট মে, মানে থাকে না, এই রকমের একটা অভিব্যক্তি তাদের মধ্যে আমরা এর আগে দেখেছি। এখন আপনার সমর কৌশল হিসেবে অনেক সময় ট্যাকটিক্যাল রিট্রিটে যেতে হয়, আপনার ধোঁয়াশার চাদর জনসমক্ষে পড়তে হয় বা উন্মোচন করতে হয়, সেরকম একটা বিষয় হতে পারে। হু নোজ? আমি সেজন্যই বলছি শৃগালের মতো ধূর্ত এবং সিংহের মতো সাহসী। এখন ধরুন আপনার, আমি নেপালের মাননীয় সেনা প্রধানের আমন্ত্রণে সেনা কুচকাওয়াজ দেখতে কাঠমান্ডু গিয়েছিলাম করোনার ঠিক প্রাককালে, এবং সেখানে আমি একটা অ্যাকাউন্ট খুলেছিলাম ফেসবুকে। আমি লিখেছিলাম আই লিভ ইন নেপাল, যেহেতু ওই মুহূর্তে আমি নেপালে অবস্থান করছি। সেটি এখনো রয়ে গেছে আমার, এবং সেই জন্য কেউ যদি মনে করেন আমি নেপালের নাগরিক কিংবা নেপালে বসবাস করি, তাহলে তো একটা রং কনক্লুশন ড্র করা হবে, তাই না? তো সুতরাং যা কিছু রটে তার কিছুটা তো বটে, তার পরিষ্কার বক্তব্য রাখা উচিত। আমাদের নো লেস দেন এ ফর্মার মিনিস্টার এবং ফর্মার ম্যাজিস্ট্রেট, আমাদের বিএনপি নেতা, তিনি কিন্তু সালাউদ্দিন মহোদয় ব্যর্থহীন ভাষায় বলেছেন, এবং তারপরে জনসমক্ষে এটা একটা পাবলিক ইস্যুতে পরিণত হয়েছে। এখন তার তো এই ব্যাপারে পরিষ্কার অবস্থান ব্যক্ত করা দরকার। প্রয়োজনে যদি মার্কিন নাগরিকত্ব নিয়েই থাকেন, এটা তো আর পাপের কোনো কাজ না, তিনি ডিনাউন্স করতে পারেন, সরিয়ে দিতে পারেন। আমাদের ডক্টর জাহিদ, তিনি তো পরিষ্কার এই বিষয়ে শো করেছেন, তাই না? তো সেই জন্য কোনো কিছু নিয়ম মেনে হয়নি, সো এটা ওনাটাও উনি স্বীকার করে নিতে পারেন, কারণ ওনাটাও তো নিয়ম মেনে তো কোনো কিছু ব্যাপারে কোনো কিছু হয়নি। দেখুন, একজন ঘোরতর অন্যায় যিনি করেন, তিনিও যদি আপনার পাবলিক স্টেটমেন্ট দিয়ে অ্যাপোলজি দেন, দ্যাট ইজ এ ওয়েল টেকেন সর্ট অফ স্টেপ। এবং আপনার এখানে লজ্জার তো কিছু নেই। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী মিজানুর রহমান চৌধুরী, তিনি 75-এর 15ই অগস্টের পরে পাবলিক স্টেটমেন্ট দিয়ে বলেছিলেন যে আমরা বাকশাল করে ভুল করেছিলাম। এটাতে তার আপনার কলিন্য গেছে, এটা তো কেউ বলতে পারবেন। অনেকে প্রশংসাও করেছে। রাজনীতিতে ভুল হতেই পারে, সেরকম তিনি ব্যক্তি জীবনে বিশেষ প্রয়োজনে আপনার যে পরিস্থিতিতে পড়েছিলেন, দুটি ডাবল মার্ডার, সেটাকে সংশ্লিষ্ট করে তার নামে যে স্মিয়ার ক্যাম্পেইন চলছিল,
সেটার মুখোমুখি হয়ে তিনি চলে গিয়েছিলেন অ্যাব্রাপ্টলি দেশের বাইরে। এখন ন্যাচারালি হয়তো তাকে সে কারণে ভিন্ন নাম নিতে হয়েছে এবং তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটি জায়গায় আপনার সসম্মানে অবস্থান করেছেন, বিশ্বের বিভিন্ন দেশে দায়িত্ব পালন করেছেন এবং যথাসময় যখন তার মনে হয়েছে অ্যাপ্রোপ্রিয়েট টাইম, তিনি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার আমন্ত্রণে সাড়া দিয়ে দেশ মাতৃকার সেবায় নিজেকে আপনার তিনি মওজুদ করেছেন। আমি আপনার কাছে যেটা জানতে চাই আর আপনি বলেছেন যে সেনা প্রধান 27টি ইস্যু নিয়ে কথা বলেছেন। একটি ছিল মব, একটি ছিল নির্বাচন আর করিডোর। বাকিগুলো কি বিষয় নিয়ে উনি কথা মানে বলেছেন? নানান বিস্তৃত, আমি আসলে জাস্ট এক ঝলক দেখেছি। আর যেহেতু এটি সোশ্যাল মিডিয়ামের একটা কাইন্ড অফ চার্টা, সেই জন্য এর বিস্তৃত আলোচনায় না যাওয়াই ভালো। সেনা ম্যাটার আফটার অল, এবং আমাদের নিরাপত্তা, রাষ্ট্রীয় অখণ্ডতা, সার্বভৌমত্বের সঙ্গে যুক্ত। তবে যেটা বিষয় সেটি হচ্ছে যে এরকম একটা বিষয় আমরা দেখেছি। এখন যেহেতু এটা ভাসছে সোশ্যাল মিডিয়ামে, সেটা রেফারেন্স আমরা দিতেই পারি এবং সেই রকমের বিষয় সোশ্যাল মিডিয়ামে পাওয়া যাবে এরকম একটা আলোচনাও নাকি সেখানে হয়েছে। মানে যেহেতু কোনো কিছু আপনার আগের দিনের কম্পার্টমেন্টাল যে ট্রেন সিস্টেম থাকতো সেরকম অবস্থানে এখন পৃথিবী নেই। ইট ইজ নট এ ওয়াটার টাইট কম্পার্টমেন্ট। তাই নয়, 3 জন উপদেষ্টা পদ থেকেও দাবি করা হচ্ছে, যাদেরকে বিএনপি ঘনিষ্ঠ বলা হচ্ছে। আপনার অর্থ উপদেষ্টা সালাউদ্দিন মহোদয় তার মধ্যে একজন, আমাদের আসিফ নজরুল আরেকজন, এরকম ভাবে 3 জন উপদেষ্টা নাম নিয়ে আপনার দাবি তোলা হয়েছে, আলোচনা আছে। একদিকে যেমন বলা হচ্ছে যে 14, 18 এবং 24-এর নির্বাচন কোন অবস্থায় অ্যাকসেপ্টেবল না। সুতরাং সেই রকম একটি নির্বাচন সেই আবহে, সেই সরকারের আমলে স্থানীয় সরকারের একটা প্রতিষ্ঠান নির্বাচনে ঠকিয়ে দেওয়া হয়েছে ইশরাক মহোদয়, এবং তিনি আদালতের রায় রিড্রেস পেয়েছেন। তো সুতরাং আদালত যেহেতু তাকে রিড্রেস প্রদান করছে, সেই ধরনের নির্বাচনগুলো নিয়ে আদালত যদি ব্যাখ্যা প্রদান করে, যারা হেরে গিয়েছিলেন তাদের যদি আপনার পুনর্বহালের নির্দেশ দেয়, ইটস এ গুড প্রেসিডেন্স। একটা দিয়ে পুরো নির্বাচন নিয়ে নানান রকমের রায় আসতে পারে এবং তখন আর এই পরিস্থিতি আপনার যেটা আমরা এখন পড়েছি তা ভিন্ন আরেকটা রূপ পরিগ্রহ করবে, এমনটি অনেকে মনে করছেন। আমাদের মাননীয় সেনাপ্রধান ইজ এ ম্যান অফ ইন্টিগ্রিটি। তিনি একেবারে শুরুর দিকে রয়টারকে একটা ইন্টারভিউ দিয়ে বলেছেন, আমাদের সশস্ত্র বাহিনী নির্বাচন আয়োজনের জন্য 18 মাস অপেক্ষা করবে, আমরা সর্বাত্মক সহযোগিতা প্রদান করব। এবং তারপরে তিনি কিন্তু গ্যারান্টি দেননি যে এই সহযোগিতা থাকবে, যে কোনো মূল্যে 18 মাসের ফ্রেমওয়ার্কের মধ্যে নির্বাচন শেষ করতে হবে। এটা তো অনন্তকাল চলতে পারে না। আপনি নানান জাস্টিফিকেশন হাজির করলেন, এই স্থানীয় সরকার নির্বাচনের দোহাই দিলেন, রিফর্মের দোহাই দিলেন, তারপরে আপনার দোহাই দিলেন আপনার বিচারের, তারপরে যদি এখন করিডোরের দোহাই দেন, দিয়ে তো অনন্তকাল ক্ষমতায় থাকার বাহানা হিসেবেই নেটিজেনরা বিষয়টা সেভাবে দেখবে। তারা যেই বিষয়ে একবার মনস্থ করেন সেখান থেকে কখনো সরে আসেন না। আজ হোক কাল হোক সেটি তারা বাস্তবায়ন করবেন। এখন এটা হচ্ছে ম্যাথোলজিক্যাল ইস্যু। মাননীয় সেনাপ্রধান লেজিটিমেটলি বলেছেন যে এ ধরনের সেন্সিটিভ ইস্যু গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারেরই নেওয়ার দরকার, রাজনৈতিক সরকারের নেওয়া দরকার। এটি ইন্টারিম গভর্নমেন্ট, যার একমাত্র কাজ নির্বাচন আয়োজন করা, আর কিছু নয়। কারণ প্রথম ইন্টারিম গভর্নমেন্ট যেটি আপনার এরশাদ পতনের পরে দায়িত্ব নিয়েছিল জাস্টিস শাহাবুদ্দিনের নেতৃত্বে, কোইন্সিডেন্টালি আমার শ্বশুর মহোদয় প্রয়াত চৌধুরী আমিনুল হক, তিনি সেই ক্যাবিনেটের একজন সদস্য ছিলেন। এবং সেই জন্য আমি পারিবারিক এই সংযোগের কারণেও কাছ থেকে জানি যে আসলে নেচার অফ গভর্নমেন্টটা কেমন ছিল এবং তারা কিভাবে পারফর্ম করেছেন। আমাদের প্রয়াত ফখরুদ্দিন আহমেদ, সাবেক পররাষ্ট্র সচিব, তিনি সেই সময়
পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা হয়েছিলেন, তিনি দি কেয়ারটেকার নামে একটি গ্রন্থ রচনা করেছেন, সেখানেও কিন্তু বিশদ বর্ণনা আছে। তো সেই প্রথম অন্তর্বর্তী সরকারের সঙ্গে কোয়ালিটেটিভ ডিফারেন্স ইতিমধ্যে তৈরি হয়ে গেছে দ্বিতীয় অন্তর্বর্তী সরকারে। এটা একটা গোজেমেলে অবস্থা, এবং অনেক আগেই তারা কিন্তু সেই 3 মাস বা 90 দিনের যে সময়সীমা তা পার করে ফেলেছে, এবং এখন একটার পর একটা নতুন ইস্যু এনে তারা অনন্তকাল এই সন্তরণের একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে। বললাম না, আপনার শ্রীগালের মতো ধূর্ত যেই জন, তার তো ছলনার কোনো অভাব হয় না। যে কোনো রকমের মানে আমাদের কুমিল্লার ভাষা বলে ভাইল ভাইল দেয়াতে পারঙ্গম, কোট আনকোট, এরকম একজন ব্যক্তিত্ব। সুতরাং তার সঙ্গে আপনি কথায় পারবেন কি করে? আর আর চট্টগ্রাম যেখানে মাইটি মাইটি আমেরিকার সঙ্গে তার সংযোগ, তিনি তো মিশন নিয়ে এখানে এসছেন। সিন্দাবাদের দৈত্যের কথা নিশ্চয়ই ভুলে যাননি। একবার কাঁধে চেপে বসলে তাকে কাঁধ থেকে সরানো পৃথিবীর সবচাইতে কঠিনতম কাজ। যেহেতু তিনি নিজ দায়িত্বে খলিলুর রহমানই স্বকণ্ঠে বলেছে যে বলেছেন, কে কি বললো না বললো তাতে তার কিছুই যায় আসে না। এখন সেই রকম কথা একবার যখন আপনি বলে ফেলেন, এটা বন্দুকের গুলির মতো, একবার যদি আপনার ব্যারেল দিয়ে বেরিয়ে যায়, সেটাকে আপনি ফেরত নিয়ে আসতে পারবেন? সেরকম একটা পরিস্থিতিতে তিনি পড়ে গেছেন। আসলে আরো দক্ষিণে আমাদের যে দীর্ঘতম সমুদ্র সৈকত, সেইখানে এক ধরনের মহড়া চলছে, আপনার এক ধরনের প্রশিক্ষণের অংশ হিসেবে ফায়ার ফাইটিং, ইমার্জেন্সি, আপনার রেস্কিউ, তারপরে ডিজাস্টার ম্যানেজমেন্ট, সেই সংশ্লিষ্ট